আলা রাধার কুঞ্জে ফুলে বেলা ভ্রমরা, কৃষ্ণ আলা রাধার কুঞ্জে ফুলে বেলা ভ্রমরা, ময়ূর বেশেতে সাইজুন রাধিকা, ময়ূর বেশেতে সাইজুন রাধিকা। জাস্ট অসাম। এই ভিউর সাথে গানটা গিয়ে জাস্ট ফাটিয়ে দিয়েছিস শান্ত। নৌসাদ ঠিক বলেছে, মনটাই ভালো হয়ে গেছে। এভরিওয়ান পুট ইউর হ্যান্ডস টুগেদার। গাইস অনেক হয়েছে, এবার আমি যাই। এমনিতেও ভোরবেলায় জাস্ট তোমাদের জন্য আমি আড্ডাতে নাম দিয়েছি এবং এসেওছি। এবার আমি ঘুমোতে যাই। হ্যাভ ফান। শান্ত প্লিজ আর একটু থাক। নো ওয়ে। আমি আর এই পৃথিবীতে থাকার যোগ্য না। আমি এই পৃথিবীতে আর বাঁচতে চাই না। এই জীবনের চেয়ে মরণ ভালো। পাহাড়ের উপরে ঘাসগুলো কেমন পিচ্ছিল হয়ে আছে, বেছে বেছে চিম্বুক পাহাড়ের উপরে উঠছে। এটা নাকি বান্দরবনের বিখ্যাত পাহাড়, লাফ দিলে নির্ঘাত মৃত্যু। আমার প্রচুর ভয় করছে, কিন্তু না, আর সুইসাইড করেই ছাড়বো। এই জীবন আর রাখবো না। আমি আহানা, তোকে পারতেই হবে। কিন্তু এটা তো পিচ্ছিল। কেন? এমনিতেও আমার সাহস কম, তার উপর সুইসাইডের জায়গা এত ভয়ঙ্কর হলে কেমন হয়? বাপরে বাপ। আহানা পিছন ফিরে রোডের দিকে চলে গেল। রোড শুকনা, এইখান থেকে লাফ দিতে সহজ হবে, ভয়ও লাগবে না। এবার মরবই মরব, যে করেই হোক। আহানা চোখ বন্ধ করে বড় একটা শ্বাস নিয়ে আকাশের দিকে তাকালো। আল্লাহ মাফ করে দিও আমাকে, আমি বাধ্য হয়ে এমনটা করতেছি। তুমি তো সব জানো। এবার যেন ঠিকঠাক ভাবে মরতে পারি। 1 2 3। আহানা শান্তর জ্যাকেট টেনে ধরে চোখ বন্ধ করে আছে। এই নিয়ে কতবার যে সুইসাইড করতে চেয়েছে, পারতেছেই না। ভয়ও করে, আবার জীবন তাকে বাঁচতেও দেয় না। মরবে কি মরবে না সেটাই ঠিক করতে পারে না সে। আজ আবার বেঁচে গেল। হে হে, বেঁচে আছেন? হ্যালো, বেঁচে আছেন নাকি মরে গেছেন? ইজ ইট ব্রেন স্ট্রোক অর হার্ট অ্যাটাক নাকি স্পট ডেট? কোনটা? মরে গেছেন? আরে না মরলে আমার বুক থেকে মাথা তুলুন, নাহলে ধাক্কা মেরে সত্যি সত্যি পাহাড় থেকে ফেলে দেবো। আহানার হুঁশ আসতেই শান্তকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল সে। শান্ত হাত দিয়ে নিজের থুতনির কিনারায় থাকা চাপা দাড়ি ঘষে জ্যাকেটের কলার থেকে সানগ্লাস নিয়ে পড়তে পড়তে গালটা একটু বাঁকা করলো, কিছুটা তাচ্ছিল্য করেই। তারপর আহানার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। চেহারা তো মাশাল্লাহ, তো মরার শখ জাগছে কেন এত? তাও আমার সামনে। আপনাকে এখন না বাঁচালে আমার জাহান্নামেও জায়গা হতো না। কেন যে হাঁটার সময় এদিক ওদিক তাকাতে গেলাম আমি। আজব সাজব মানুষ থাকে বান্দর পরে, বান্দরবনের বান্দর একটা। আহানা চুপ করে শান্তর মুখের দিকে তাকিয়ে আছে। শান্ত জ্যাকেটের চেইন টানতে টানতে কিছু দূর যেয়ে থেমে পিছন ফিরে আবারও তাকালো আহানার দিকে। নেক্সট টাইম মরার আগে এত সময় নষ্ট করবেন না, সোজা জায়গায় দাঁড়িয়ে এক লাফ দেবেন। স্টে অ্যান্ড জাম্প, ওকে? এই যে এমন করে সোজা নিচে গিয়ে পড়বেন। চোখ খুলে দেখবেন আপনি মরে গেছেন। হাত এক জায়গায়, মাথা আরেক জায়গায়, আর পা তো কোথায় পড়বে বুঝতেই পারবেন না। আহানা মুখ বাঁকিয়ে বলল, আমি বান্দরবনের বান্দর না, আমি ঢাকাইয়া মাইয়া। হোয়াট এভার, যাই হোক, যেমন করে শিখাইলাম তেমন করে সুইসাইড করবেন। 100% মরবেন, আমি গ্যারান্টি দিতে পারি। কথাটা বলে শান্ত মুখ বাঁকিয়ে চলে গেল। আহানা শান্তর চলে যাওয়া দেখছে, তারপর পাহাড়ের নিচের দিকে তাকিয়ে বুকে থুথু দিয়ে নাউজুবিল্লাহ পড়তে পড়তে উল্টো পথে হেঁটে চলে গেল। শান্ত হোটেলে ফিরে নিজের রুমে এসেই শুয়ে পড়েছে। খুব ঘুম পাচ্ছে তার। ভোরবেলা ওঠা অনেক টাফ, আর শীতকাল হলে তো কথাই নেই। জাস্ট ভোরবেলা দৃশ্য দেখার জন্য নওশাদ, রিয়াজ আর সূর্য মিলে আমাকে এত ভোরে ওঠানো। আবার গানও গাইতে হবে। ঘুমের ঘরে কি যে গান গেয়েছি আল্লাহই ভালো জানে। এখন ঘুম হবে, কোনো কথা হবে না। দূর, আজও সুইসাইড করা হলো না। আর ওই লোকটা যেভাবে করতে বললো, আমার তো এখন আরো ভয় করছে। কি করব, কেমনে করব? এই আহানা, কি? তুই এত ভোরে কই গেছিলি? তোকে খুঁজতে খুঁজতে আমার জান বের হয়ে আইছিল।
আমি আসলে একটু ঘুরতে গেছিলাম। ম্যাম যদি জানে তুই টিমের সাথে না বেরিয়ে একা বের হয়েছিলি তো ধরে কেলানি দিত। ম্যাম এখনো ঘুমাই, জানা আছে আমার। এখন চল ঘুমাবি, আমাকে না বলে বের হবি না। তোর আম্মু আমাকে বলেছে তোকে দেখে রাখতে। মা ফোন দিয়েছিল? না, কেন? তুই ফোন নিসনি সাথে করে? সুইসাইড করতে আবার কেউ ফোন নেয় নাকি? কিছু বললি? না, কিছু বলিনি, চল যাই। এই শান্ত উঠ, আর কত ঘুমাবে? আরে আমরা এখন নাস্তা করে ঘুরতে বের হব। তোরা যা, আমি 5 মিনিট আসছি। চল আমরা যাই। শান্তর 5 মিনিট মানে 2 মিনিটে রেডি হয়ে আমাদের আগে রেস্টুরেন্টে পৌঁছাবে। শান্ত ফ্রেশ হয়ে জ্যাকেট পরে বেরিয়ে পড়ল নওশাদ রিয়াজের সাথে। রেস্টুরেন্টে বসে রুটি মুখে দিতেই চোখে পড়ল ভোরবেলা সেই বান্দরবনের বান্দরটাকে, মানে আহানাকে। একটু দূরেই সে দাঁড়িয়ে আছে, তার আশেপাশে অনেকগুলো মেয়েও আছে। সে উকি দিয়ে পাহাড়ের নিচে দিকে তাকাচ্ছে বারবার, আবার মাথা উঁচু করে পাহাড়ের উপরেও তাকাচ্ছে। এখনো সুইসাইড করেনি। এইসব ভেতর ডিম আবার সুইসাইডের ডিসিশন নেয়। এটা তো মেন্টাল রোগী, এটা তো পাবনায় ভর্তি করানো উচিত। কি রে শান্ত, কি ভাবিস এত? নাথিং। মা গো মা, সুইসাইডের অন্য পন্থা খুঁজতে হবে। পাহাড় থেকে লাফ দিলে যদি পা ভেঙে যায় আর আমি না মরি, তাহলে সংসার চালাবে কে? মরলে একেবারেই মরতে হবে, আর না মরলে যেন হাত পা না ভাঙে। এমন কিছু আছে যাতে সাথে সাথে মরে যাবে? শান্ত জিপে ওঠ। শান্ত আহানার দিকে তাকিয়ে দুষ্টুমির একটা হাসি দিয়ে জিপে উঠল। আহানা এখনো শান্তকে দেখতে পায়নি। সবার সাথে রেস্টুরেন্টে গেল নাস্তা করতে। আহানাদের ভার্সিটি থেকে সবাই মিলে বান্দরবন এসেছে ঘুরতে। সব মেয়ে, ম্যাডাম 2জন আর স্যার 2জনও এসেছেন সাথে। আর শান্ত আর তার কিছু ফ্রেন্ড একসাথে ঘুরতে এসেছে। হ্যালো তাহসিন, মাকে গিয়ে দেখে এসেছো? কি অবস্থা মায়ের? স্যার, ম্যাম ইজ ফাইন। আমি নার্সকে টাইমলি ওষুধ দেওয়ার কথা বলে আসছি। ওকে, কোনো কিছুতে যাতে ভুল না হয়। স্যার ডোন্ট ওয়ারি। ওকে, বাই। গান ধর সবাই। কেমন নিরামিষ হয়ে আছিস তোরা? ব্যাপারটা কি? জাতি ধরে ধরে গান গাওয়াইতে হয়, আর স্বয়ং শিল্পী আমাদের সাথে থাকার পরও সে গান করে না। শান্ত, কিসের রাগালাগি তোর আমাদের সাথে? রাগ নয় রে রিয়াজ, মায়ের জন্য চিন্তা হচ্ছে। তার উপর তোরা ভোরবেলা উঠিয়ে দিয়ে আমার মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছিস। এখন গান গাওয়ার মুডই নেই। তোরা গান কর। তা হচ্ছে না। আমরা টোন লাগাচ্ছি, তুই গান গাইবি। দরকার হলে আমরা তোর সাথে গলা মেলাবো। আর নৌশাদ, ইউটিউবের ব্লগটা কি হলো? আমরা জিপে উঠেছি, 10 মিনিট হয়ে এসেছে, আর তুই এখনো ক্যামেরা ধরলি না? আরে দেখ না, আমাদের সাথে অনেকগুলো মেয়ের দলে জিপও আসতেছে মনে হয়। তোর জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ কমতেছে। ক্যামেরা দে বেয়াদব। আমি ভিডিও করব, তুই শান্তর সাথে গান ধরবি। ফাইন, আমার এই ভাঙা গলায় তোর এই ভিডিওতে কত ভিউ আসে আমিও দেখবো। তোর কাউ কাউ কেটে শান্তর গানটা রাখবো, আর কাউ কাউ টোনটা যোগ করে দেব। রিয়াজ, তোরে এখন আমি জিপ থেকে ধাক্কা মেরে ফালাইবো। এই তোরা থামবি? আমার মাথা ছিঁড়ে যাচ্ছে আর তোরা ক্যাচ ক্যাচ করে যাচ্ছিস। ওকে, আই কোয়াইট। রিয়াজ, ভিডিও কর। ওকে শান্ত, গান ধর। ওকে গাইস, আমরা এখন এসে পড়েছি দেবতা খুমে। দেখো, এখানে পানি আর পানি। লাইনটা কেটে বল, দেখেন এখানে কত সুন্দর পারি। তোর এই উল্টো পাল্টা ডায়লগে মানুষ কমেন্ট সেকশনে খালি ফানি কমেন্ট করে। শান্ত, তুই আমার ধর, না হলে রিয়াজ আজ আমি পানিতে চুবাবো। আমি বসে তোর চোবানি খাবো, তাই না? তোদের দুটোকে এখন আমি পানিতে চুপাই ধরেই রাখবো, উঠাবো না আর। সারাদিন সাপ বেজির মতো ঝগড়াই করিস তোরা। দেবতা খুমে এসে জিপ থামলো অবশেষে। শান্ত জিপ থেকে নিচে পা রাখতেই দূরের কিছু মেয়ে জ্বলে উঠেছে। নৌশাদ, এরকম ঢুলিস না। মেয়েগুলো শান্তকে দেখে এরকম করতেছে। হ্যাঁ, আমি তো জ্বলতেছি। ওই যে আরেক জিপে করে একদল মেয়ে আসতেছে, সেদিকে তাকিয়ে। শান্ত সানগ্লাসটা হাতে নিয়ে মেয়েগুলোর পাশ দিয়ে হেঁটে চলে গেল। ইস ইস, হাউ কিউট। মেয়েগুলো বিভিন্ন কথা বলতে লাগলো। শান্তর গায়ের জ্যাকেট খুলে
ভেলার কাছে এসে দাঁড়ালো। চিকন বাঁশ দিয়ে তৈরি ভেলা। একটা ভেলায় কমপক্ষে 12 থেকে 13টা বাঁশ আটকানো হয়েছে। বাঁশগুলো রঙিন, গাঢ় হলুদ রঙের, কমলা রঙেরও আছে। দর্শনার্থীদের বসার জন্যই বাঁশগুলোকে সুন্দর করে সেট করানো হয়েছে। নৌকার চেয়েও ভেলাতে বসতে জোশ একটা ফিলিংস আসে। যাদের ইচ্ছা তারা ভেলায় বসবে, আর যাদের ইচ্ছা নেই তারা নৌকায় বসবে। শান্ত নিচু হয়ে জিন্সটা হাত দিয়ে হাঁটুর নিচ পর্যন্ত উঠালো। তারপর চশমাটা জ্যাকেটে ঢুকিয়ে জ্যাকেটটা কোমরে গিট্টু দিয়ে বেঁধে নিয়ে ভেলা এসে বসে পড়ল। পা রাখতেই ভেলাটা প্রথমেই নড়ে চড়ে উঠেছে। শান্ত মুচকি হেসে হাত দিয়ে পানি ছুঁয়ে দেখল। নওশাদ ঢোক গিলে 1 পা এগুচ্ছে তো 3 পা পিছাচ্ছে। রিয়াজ ওকে ধরে টেনে নিয়ে আসতেছে। তারপর ভয়টা কাটিয়ে শান্তর নৌকায় উঠে পড়েছে তারা। এবার হবে ভেলা ড্রাইভ। রেডি স্টেডি গো। দুপাশে পাহাড়, মাঝখানে সরু পানির পথ। একের পর এক ভেলা সেখান দিয়ে পার হয়ে যাচ্ছে। মনে হয় ট্রাফিক জ্যাম। জায়গাটা এত ফেমাস যে এখানেই দর্শনার্থীর সংখ্যা বেশি। শান্ত হাতে বাঁশ নিয়ে ভেলা বাইতে বাইতে এগোনো শুরু করে দিয়েছে। নওশাদের এবার বেশ লাগতেছে। এতই ভালো লাগতেছে যে সে বাঁশ দিয়ে পানি ডিঙাতে ডিঙাতে স্পিড বাড়িয়ে দিয়েছে ভেলার। শান্ত পিছন ফিরে বলল, তোরে তো সত্যি সত্যি এবার ফেলাবো পানিতে। সরি, এক্সাইটমেন্ট ধরে রাখতে পারলাম না। এক কাজ কর, তুই চালা আর আমরা বসে বসে মনোরম দৃশ্য দেখি। তোর এই এক্সাইটমেন্টের কারণে আমরা একটা ভেলা ড্রাইভার পেয়ে গেলাম। মেয়েগুলো ফোন বের করে ভিডিও করতেছে। বাসায় গিয়ে জুম করে বারবার দেখবে শান্তকে। আসলে তারা শান্তকে আরো আগেও দেখেছে। ইউটিউবে তাদের একটা চ্যানেল আছে যেখানে সাবস্ক্রাইবার অনেক বেশি, বলতে গেলে ফেমাস একটা চ্যানেল। সেই সূত্রেই কম বেশি অনেকেই চেনে শান্ত, নওশাদ আর রিয়াজকে চেনে। আহনাদের জিপ এসে সবে থামলো দেবতা খুমে। আহনা পানির দিকে তাকিয়ে ভাবল, এখানে পড়লে তো বেশি কষ্টে মৃত্যু হবে, তাই না? আর আমি তো সাঁতারও জানি না। হ্যাঁ, সুযোগ বুঝে আরেকটা ট্রাই করতে হবে। একদম মাঝখানে গিয়ে লাফ দিয়ে দিব। তার জন্য একা একটা ভেলায় উঠতে হবে। এই রূপা শোন, তুই তিয়াসদের সাথে ওঠ, আমি একা ভেলায় উঠবো। তোর মাথা ঠিক আছে? একা উঠবি? জীবনে ভেলা চালিয়েছিস? নির্ঘাত পানির মাঝখানে গিয়ে পড়বি তুই। তোর কিছু হলে আমি আন্টিকে কি জবাব দেব? আরে হ্যাঁ, আমি কত চালিয়েছি। আমাদের বাসার পাশে সেই পুকুরটায় অনেকবার ভেলা চালিয়েছি। তুই প্লিজ আমাকে একা একটা ভেলার ব্যবস্থা করে দে না, প্লিজ প্লিজ। আচ্ছা দেখতেছি, দাঁড়া। রূপা ম্যামের সাথে কথা বলে অনেক রিকোয়েস্ট করলো। পরে ম্যাম বলল বাড়তি টাকা লাগবে, কারণ ওনারা একটা ভেলায় 3 জন করে বুক করেছেন। আহানা একা উঠতে চাইলে তাকে তার ভাড়াটা দিতে হবে। রূপা এসে আহানাকে ব্যাপারটা জানালো। আহানা নিজের হাতের পার্সের টাকা গুনে হিসেব টিসেব করে বলল, ঠিক আছে। ব্যাস, একা একটা ভেলায় ওঠার বন্দোবস্ত হয়ে গেল তার। বড় করে আবারও শ্বাস নিয়ে সে ভেলায় উঠে বসলো। ভেলাটা এত নড়তেছে যে তার কলিজা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এখন না পারছে উঠে আসতে, না পারছে চালাতে। তার সাথে সবাই ভেলা চালানো শুরু করে দিয়ে সামনেও চলে গেছে। এতক্ষণে প্রতি এক ভেলাতে 3 জন করে বসেছে। সবাই আহানা ঢোক গিলে চালানো শুরু করেছে। অবশেষে একদম কিছু দূর এসে চোখ বন্ধ করে লাফটা দিয়ে দিল শেষমেশ। সেই ছেলেটা বলেছিল সময় নষ্ট না করতে, তাই আর 1 সেকেন্ডও দেরি করলো না আহানা। চোখ খুলে দেখলো সে মরে নাই এখনো। হাত পা সব ঠিক আছে। আসলে দেবতাখুমের শুরুতে যে পানি থাকে সেটা অতটা গভীর না, গলার নিচ পর্যন্ত। আপনি পড়লেও ডুববেন না। আশেপাশের
সবাই যারা ভেলাতে করে যাচ্ছিল তারা আহানার দিকে বোকার মতো চেয়ে আছে। আহানা নিজেও বোকার মতো সবার চাহনি দেখে যাচ্ছে। পরে যখন বুঝলো তার এবারের সুইসাইডের প্ল্যানটাও নষ্ট হয়েছে, তখন সবার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে দিল সে। যারা এতক্ষণ চেয়েছিল তারাও হেসে দিল আহানার দাঁত কেলানি দেখে। আহানা কখনো লজ্জাকর কোনো সিচুয়েশনে পড়লে নিজেই হেসে দেয়, যার কারণে অন্যরাও তাকে লজ্জা দেওয়ার মতো কিছু বলার সাহস করে না, তারাও হেসে দেয়। তো আপাতত সে ভেলাটা ধরে পানি থেকে ওঠার চেষ্টা করতেছে। গায়ের হালকা হলুদ রঙের লং ফ্রকটা ভিজে গেছে। এখন তার নিজের কাছেই অনেক খারাপ লাগতেছে। মরলে মরতাম, আবার বাঁচতে গেলাম কেন? সুইসাইড করতে গিয়ে যারা বেঁচে যায় তারপর যে সিচুয়েশনটা তাদের সামনে আসে সেটা অনেক লজ্জাকর। যেমন এখন আমাকে লজ্জায় পড়তে হলো তাকে। এই জামা শুকাবে কখন? কিরকম বিচ্ছিরি লাগতেছে তাকে। ধুর! আহানা অনেক কষ্টে ভেলায় উঠে বসলো। তারপর চুলগুলো জুটি করা থেকে খুলে পিঠের উপর ছেড়ে দিয়েছে যাতে ভেজা পিঠ না দেখা যায়। সে চায় না কেউ তাকে ভেজা জামায় এরকম বিচ্ছিরি লুকে দেখুক। ওড়নাটা গায়ে পেঁচিয়ে ঘাপটি মেরে সে বসে আছে। কি করবে সেটাই ভাবতেছে। বাকিরা সবাই তাদের ভেলা চালানোয় বিজি হয়ে পড়েছে। এতক্ষণ সার্কাস দেখতেছিল, আহানার কাণ্ড কারখানা দেখতেছিল। আহানার মুখটা ফ্যাকাশে করে বাঁশটা হাতে নিল। আবার ভেলায় ওঠার আগেই পানির গভীরতা চেক করা উচিত ছিল আমার। শুধু শুধু এখন এত কিছু হলো, টাকাও নষ্ট হলো, আর ভিজেও একাকার হলাম। আহানা বাঁশ দিয়ে পানি বাইতে বাইতে যাচ্ছে। মাঝে মাঝে থেমে থেমে গায়ের ওড়না দিয়ে গা ঢাকতেছে। হঠাৎ গা ঢাকার সময় দুম করে মাথায় কি যেন পড়লো তার। একটা কালো জ্যাকেটটা ভালো করে দেখে সে। উপরে তাকালো, 3টা ছেলে পাশেই একটা ভেলায় দাঁড়িয়ে পাশে বিরাট পাহাড়টার সাথে লেগে ছবি তুলতেছে। একজন আরেকজনের, তার মধ্যে একজনকে সে চিনতে পারলো। এটা তো সেই ছেলেটা যে সকালে ওকে বাঁচিয়েছিল। শান্ত এদিক ওদিক তাকিয়ে তারপর নিচে তাকালো। আহানা বোকার মতন হাতে জ্যাকেটটা নিয়ে ওর দিকে চেয়ে আছে। ও ইচ্ছে করেই আহানার গায়ে নিজের জ্যাকেটটা ফেলেছিল। তারপর গাল ফুলিয়ে বলল, জ্যাকেটটা পরে আমাকে উদ্ধার করেন। যেমন করে শিখাইলেন তেমন করে সুইসাইড করতে পারেন না? জামা শুকাইলে আমাকে খুঁজে বের করে আমার জ্যাকেটটা আমাকে ফেরত দেবেন। বাই দ্য ওয়ে, আমার চোখের সামনে কোনো মেয়ে বিপদে পড়লে আমি হেল্প করি। যাই হোক, আপনার মরতে মন চায় তাই তো? এই যে এই পাহাড়টা দেখছেন, এইটাতে উঠে লাফ দিয়ে দেন। দুম করে পানিতে পড়বেন। নিচের পাথরের সাথে মাথা ফেটে আপনি সঙ্গে সঙ্গেই মরে যাবেন। নিন, জলদি করুন। আহানা জ্যাকেটটার দিকে চেয়ে রেগে মেগে শান্তর গায়ে সেটা ছুঁড়ে মারলো। তারপর বলল, কি সমস্যা আপনার? আমি যেমন ইচ্ছা তেমন করে মরবো, আপনার এত কি? আর একদিকে ফিরে থাকলেই তো হয়। আপনাকে কে বলেছিল সকালবেলা আমাকে বাঁচাতে? কেউ বলেনি, আমি দেখে ফেলেছিলাম। তখন যদি আমি আপনাকে দেখেও না বাঁচাতাম তাহলে তো আমার গুনাহ হতো, তাই না? খুব ধার্মিকগিরি দেখাচ্ছেন না? তা মাথার টুপি কই? হ্যাঁ, শুনেন, মাথায় টুপি পড়লে সেটা ধার্মিকতা প্রকাশ করে না। 100 হাত দূরে থাকেন আমার থেকে। আমাকে হেল্প করতে আসবেন না একদম। ঢং দেখায় যত সব। কি বললেন? আমি ঢং দেখাই? শান্ত রেগে আহানাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিল। তারপর বলল, কিছু কিছু মেয়ে হেল্প পাওয়ারও যোগ্য না। এই শান্ত, এটা তুই কি করলি? আর মেয়েটাকে চিনস নাকি? শুরুতেই এমন ঝগড়া করতেছিস কেন? আল্লাহ, মেয়েটা মরে যাবে তো। কচু মরবে? এই মেয়ের হচ্ছে কই মাছের প্রাণ। 100 বার সুইসাইড করার ট্রাই করেছে, একবারও মরেনি। আজও মরবে না দেখিস। আহানা পানিতে বসে গাল ফুলিয়ে তাকিয়ে আছে শান্তর দিকে। ওকে গাইস, চলো আমরা ফিরে যাই। শান্ত তার হাতের জ্যাকেটটা নিয়ে আবারও আহানার গায়ে ছুঁড়ে মেরে ভেলায় বসে বাঁশ হাতে নিয়ে ভেলা বাইতে বাইতে চলে গেল। আহানা রাগে গজগজ করতেছে। সে
কতগুলো ছেলে ভেলা নিয়ে ওর সামনে দিয়ে যাওয়ার সময় সিটি মারতে মারতে যাচ্ছে দেখে বাধ্য হয়ে সে জ্যাকেটটা পরে নিল। কিরে, বললি না যে মেয়েটাকে? কেউ না, একটা বান্দর, আর কিছুই না, এটাই ওর পরিচয়। আহানা ভেলা থেকে নেমে এদিক ওদিক তাকালো, শান্তকে কোথাও দেখতে পেল না। তারপর জ্যাকেটটা হাতে নিয়ে হাঁটা ধরতেই তার ভার্সিটি সবাইকে খুঁজে পেয়ে গেল। সে রূপা চোখ বড় বড় করে বলল, কিরে, তোর হাতে এটা কার জ্যাকেট? কারণ না। কারণ না মানে? এটা আবার কেমন কথা? যার জ্যাকেট তার নাম কারণ না। তোর মাথা গেছে। যাই হোক, আগে বল এরকম ভিজেছিস কি করে? ওই আসলে ভেলা থেকে পড়ে গেছিলাম আমি। এই জন্যই বারবার বলছি একা একা ভেলায় উঠিস না। এখন হলো তো, চল এখন আরেক জায়গায় যাব আমরা। আহানা পিছন ফিরে একবার তাকালো, শান্তকে পেলে ওর মুখে জ্যাকেটটা মেরে চলে আসবে সে। বেয়াদ্দব একটা ছেলে আমাকে অপমান করলো। আমি মরি তো, ওর এত কি আমাকে বাঁচানোর? বেয়াদ্দব একটা। শান্ত জিপে এসে বসেছে, নৌশাদ ক্যামেরা ধরেছে ওর দিকে। শান্ত দেবতাখুম নিয়ে কিছু তথ্য বলে যাচ্ছে দর্শকদের। হঠাৎ বাম পাশ থেকে ওর জ্যাকেটটা এসে ওর মুখের উপর পড়লো দুম করে। শান্ত এক হাত মুঠ করে রেখেছে রাগে। কাজের সময় কেউ ডিস্টার্ব করলে মানুষটাকে খুন করতে মন চায় ওর। রাগে মুখ থেকে আরেক হাত দিয়ে জ্যাকেটটা সরিয়ে পাশে তাকিয়ে দেখলো আহানা মুখটা বাঁকিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে কোমরে হাত রেখে বলল, আমাকে খোঁচা মারলে আমিও খোঁচা মারবো, আমাকে অপমান করলে আমিও অপমান করব, আমাকে পানিতে ভেজাইলে আমিও পানিতে ভেজাবো। এটা বলেই আহানা পিছন ফিরে চলে গেল। শান্ত এখনো রাগের লুক নিয়ে সেদিকে চেয়ে আছে। কিরে শান্ত, লাস্টে বললো যে পানিতে ভিজাবে, কই ভিজাইলো? শান্ত তাচ্ছিল্য করে হাসি দিয়ে জ্যাকেটটা পরতে পরতে বলল, বললেই হলো আর কি, এসবের জন্য সাহস লাগে। শান্তকে টেক্কা দেওয়া এত সহজ না। আসতেছে রে, বামে তাকা। রিয়াজের কথা শুনে শান্ত বাম পাশে তাকালো। আহানা হনহনিয়ে এগিয়ে আসছে, হাতে ওড়না। শান্ত ভেবেছিল পানি আনতে গেছে, এখন দেখি ওড়না খুলে আসতেছে আহানা শান্তর কাছে। এসে হাত থেকে ওড়নাটা গুটিয়ে নিয়ে শান্তর মাথার উপর ধরে চিপে দিল। ভেজা ওড়না থেকে এক গাদা পানি এসে সব শান্তর গায়ে। নৌশাদ মুখে হাত দিয়ে চেয়ে আছে। সেদিকে শান্ত আশ্চর্য হয়ে গেছে, এটা কি হলো? আহানা ওড়নাটা এবার ঝেড়ে গায়ে দিয়ে মুখ ঘুরিয়ে চলে গেল। আর কিছু বলল না। রিয়াজ বলল, এই মেয়েটার সাহস কত দেখলি তোরা? তারপর শান্তর ক্রোধ দেখে কিছুটা ভয় পেয়ে বলল, শান্ত থাক, বাদ দে এসব, চল আমরা যাই। শান্ত পকেট থেকে রুমাল নিয়ে মুখটা মুছতে মুছতে বলল, এরে তো আমি ছাড়ব না। মেয়েটা যে জিপ আছে ওটা ফলো কর। শান্ত বাদ দে না প্লিজ। না রিয়াজ, বাদ দেবো না। মেয়ে হয়ে এত সাহস দেখায় আমাকে। এই যে তখন না বাঁচাইলে এই হইতো, এ তো মরাই উচিত। এবার আহানাদের জিপ যাচ্ছে আলীর গুহার দিকে। এটাকে আলীর সুড়ঙ্গও বলা যায়। রহস্যময় একটা গুহা। বান্দরবন জেলার আলীকদম উপজেলায় অবস্থিত গুহাটি। মাতামুহুরী ও টুয়াইন নামক একটা খালের পাশ ঘেঁষে গুহাটি উৎপত্তি। এই গুহা নিয়ে রহস্যের কোনো শেষ নেই। মোট মিলিয়ে 3টে গুহা এখানে। সবগুলো একসাথে দেখতে হলে 2 ঘন্টা সময় লাগতে পারে। গুহাটির আগে কিছু দূর এসে এক এক করে সব জিপ থামতেছে। প্রথমে সিঁড়ি বাইতে হবে, তারপর পাহাড় বাইতে হবে। সবাই হাতে হাতে মশাল নিয়ে তৈরি, কারণ গুহাটির ভিতরে ঘুটঘুটে অন্ধকার। ভিতরে ঢুকলে সরু পথও আছে, যার কারণে হামাগুড়িও প্রয়োজন হবে। আহানা ভয়ে ভয়ে ঢুকতেছে। সিঁড়ি শেষ হতেই অন্ধকার শুরু। কেমন স্যাঁতস্যাঁতে পরিবেশ, গা গুলিয়ে আসতেছে।
সবাই একজন আরেকজনের হাত ধরে হেঁটে এগিয়ে যাচ্ছে ভিতরের দিকে। হঠাৎই আহানার হাত ধরে কেউ ওকে কিনারায় টেনে নিয়ে গেল। মুখে হাত রাখায় আহানা জোরেও চিৎকার দিতে পারল না। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতেছে। আহানা তার হাতের মশালটা উঁচু করে সামনে তুলতেই দেখলো শান্ত মুখটা গম্ভীর করে ওর দিকে চেয়ে আছে। আপনি? উফ, আবার কি হয়েছে? হাত ছাড়ুন আমার। আপনার খুব মরার শখ, তাই তো? তো 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 আমি আপনাকে এই চিপায় এই খুঁটির সাথে বেঁধে চলে যাব। এখানে থাকতে থাকতে এমনিতেই মারা যাবেন, কঙ্কাল হয়ে যাবেন একদম। ইজি না? বেকবি বন্ধ করেন। আমি কেমনে মরবো না মরবো সেটা আপনি কেন ডিসাইড করবেন? হাত ছেড়ে দিন, ভালো হচ্ছে না কিন্তু। আমার সাথে যুদ্ধে নেমে আপনিও ভালো কিছু করেননি। আহানা শান্তকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে মশালটা সামনে ধরলো। খবরদার, আর একবার আমাকে ধরতে আসলে একদম পুড়িয়ে দিব। শান্ত মুচকি হেসে এগিয়ে আসতেছে। আহানা ঢোক গিলে পিছতে পিছতে পাহাড়ের সাথে লেগে গেছে একেবারে। সরি বলেন আমাকে, তারপর মাফ করবো কি করবো না সেটা পরে ভাববো। কেন বলবো? কারণ আপনি আমার সাথে মিসবিহেভ করেছেন। আপনি কি করেছিলেন মনে আছে? আমাকে পানিতে ফেলে দিয়েছিলেন, সেটা কি করে বলবো? আপনি আমার হেল্পকে ঢং বলেছিলেন। তো কি বলবো? আমি মরি না মরি আপনারা তো কি নিজের চরকায় তেল দিতে পারেন না? শান্ত রেগে আরো এগিয়ে আসতে যেতেই ওপাশ থেকে ম্যাম আর বাকিরা ডাক দিল সবাইকে একজোটও থাকতে। এমনকি কয়েকজন এদিকে আসতেছে আহানাকে খোঁজার জন্য। আহানা সুযোগ পেয়ে ততক্ষণে চলেও গেছে সেদিকে। শান্ত আর এখানে সময় নষ্ট করলো না, নওশাদ আর রিয়াজের কাছে ফিরে গেল। মেয়েটা শুধু শুধু দিনটাই নষ্ট করে দিয়েছে, আমার রাগটাও কমাতে পারলাম না। কিরে শান্ত, কি করলি? কেলানি দিতে পারলি? না, মানুষ এসে গিয়েছিল। বাদ দে তাহলে, চল আমরাও মশাল হাতে গুহায় ঢুকি। আহানারা সবাই শান্তদের আগেই গুহা থেকে বেরিয়ে জিপে করে চলেও গেছে। শান্ত খালি এদিক ওদিক তাকিয়ে আহানাকে খুঁজতেছে। লাস্ট বার এক টাইট দিয়ে তারপর আমি ফিরবো। কিন্তু সবাই গুহা থেকে বেরিয়ে দেখলো তাদের জিপ বাদে আর কারো জিপ নেই। তার মানে তারা চলে গেছে। ধুর। নওশাদ দাঁত কেলিয়ে বলল। চল হোটেলে ফিরে যাই। শান্ত জিপে উঠতে উঠতে বলতেছে, সূর্য আসে না কেন আমাদের সাথে? সে তো ঘুমাচ্ছে, বহুত টানছি, উঠতেই পারলাম না। থাকবে আমাদের কি, আজকে সব ট্রিপ মিস গেল ওর। এই জিপ থেকে বাস স্টেশন গিয়ে বাসে উঠে ফিরে যাবো আমরা। কিন্তু শান্ত, আরো 2 দিন থাকলে হতো না? না, হতো না। মাকে দেখতে যেতে হবে আমার, আর নিতু কি করছে না করছে সব দিক খেয়াল রাখতে হবে। তো এত বাইরে থাকলে তাদের খেয়াল কে রাখবে? মাকে ছাড়া এমনিতেও দূরে কোথাও গেলে আমি শান্তি পাই না। আচ্ছা ফাইন, কিন্তু এটা মনে রাখিস, তোকে তো আমরা বছরে কটা দিনের জন্য ফ্রি পাই। তাহলে আপনি তো শুধু একজন বিজনেসম্যান। তা নয়, তোরা আমাকে বললে আমি কিন্তু রাজি হয়ে যাই। তাহলে আমাদের কথা ধরে এবার বিয়েটাও সেরে নে। তুই তো আমাদের কথা খুব মানিস। তা হচ্ছে না। আমার মা যে মেয়েকে পছন্দ করবে সেই হবে আমার ওয়াইফ। আন্টি যে কবে কোনো মেয়েকে পছন্দ হবে, আর কবে যে আমরা শান্তর বিয়েটা খাবো। আমাকে নিয়ে না পড়ে নিজেরা বিয়ে করে নিলেই তো পারেন। আপনারও তো আমার মতো ম্যাচিওর হয়ে গেছেন, বিয়ে করে নেন না। কথায় আছে, টিমের একটা ফ্রেন্ড বিয়ে করে দিলে টিমের সব ফ্রেন্ড 1 by 1 বিয়ের পালাই সেই যায়। একবার ছেঁকা খেয়ে বেকা হয়েছি, আমার মনে আর হয় না খাওয়ারে চোখে ধরবে। নে, বাস স্টেশন এসে গেছে। সূর্য কখন আসবে সেটা বল আগে। রিয়াজ আশেপাশে তাকাতে তাকাতে বলল, ওকে তো আমরা জিপে ওঠার আগেই কল করে বলেছিলাম হোটেল থেকে বেরিয়ে পড়তে, এতক্ষণে তো চলে আসার কথা। সূর্য 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেল। তারপর সবাই মিলে বাস ধরে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। ঢাকায় আসতে আসতে রাতের 11টা বেজে গেছে। শান্ত বাস থেকে নামতেই একটা ছেলে বাইক নিয়ে এসে আগে ওকে সালাম দিয়ে তারপর বাইকের চাবিটা ওর হাতে দিল। শান্ত মুস্কি হেসে বলল, কেমন লাগলো তাহসান? স্যার, এই বাইকটা জাস্ট ওয়াসান। আপনি বললেন বাসা থেকে নিয়ে আসতে, তারপর আপনি বাইক চালিয়ে বাসায় আসবেন,
সায়দাবাদ থেকে, তাই আনলাম। আমার তো এত ভালো লাগছে কি বলবো। তাহলে বাইকটা এখন থেকে তোমার, না চাবি। কিন্তু স্যার, এত ইমোশনাল হওয়ার কিছুই নেই, আমি নিউ কিনে নেবো। স্যার এটাও তো নতুন, 10 থেকে 12 দিন চালিয়েছেন শুধু। তাতে কি, তোমার পছন্দ হয়েছে তুমি নিয়ে নাও। স্যার আপনি আপাতত এটা চালিয়ে বাসায় যান, তারপর না হয়। আরে না না, লাগবে না, থাক, আমি রিক্সা করে চলে যাবো। আজ মন যাচ্ছে রিক্সায় উঠি। বাই তাহসিন। তাহসিন হাঁ করে শান্তর মুখের দিকে চেয়ে আছে। শান্ত একটা রিক্সা ডেকে উঠে পড়েছে ততক্ষণে অন্যদিকে। যাক বাবা, আজ ভালোই বাজার হলো। হাটের নিচে কবেকার জমানো 100 টাকার নোট পেয়েছিলাম, এটা দিয়ে বাজারটা হয়ে গেছে। আমার টাকাটা দিয়ে পেঁয়াজ আর আলু কিনলাম, এবার এগুলো দিয়ে রাখবো। মা আমার জন্য এখনো না খেয়ে আছে। আহানা এক হাতে পেঁয়াজ আর আরেক হাতে আলু নিয়ে হেঁটে যাচ্ছে। সায়দাবাদে যে ওভারব্রিজ আছে তার ডান পাশের মোড়ে গেলে যে টিনের ঘরটা আছে তার মধ্যে একটা হলো আহানাদের বাসা। গলিটা পেরিয়ে 2টা মোড় পার হলেই তাদের বাড়ি। টিনের 3 রুমের একটা বাড়ি, সামনে একটা নারিকেল গাছ, তারপর সিঁড়ি। বাসাটার সামনে বাসার সিঁড়ি লাল রং করা। মা, খালা আর সে থাকে বাসায়। খালা সবসময় থাকে না, মাঝে মাঝে এসে থাকে। আহানা একটা ছোট্ট স্কুলে পড়ায়। এই পাড়ার সব ছোট বাচ্চাকে সে পড়ায়, যে যা পারে তাকে দেয়। তার এই কামাই থেকেই সংসারটা চলে, আর তার ভার্সিটির খরচ চলে। ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত পড়ায় সে, তারপর সে ভার্সিটিতে চলে যায়। ওর যখন 14 বছর তখন বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যান। তখন ওরা অনেক বড় লোক ছিল, ওদের নিজেদের গাড়িও ছিল, কিন্তু ওর চাচারা সব বাজেয়াপ্ত করে ওদের আজ এই অবস্থা করেছে। মাকে নিয়ে তার পৃথিবী। বাবা মারা যাওয়ার পর থেকেই পুরো সংসারের দায়িত্ব আহানা আর তার মায়ের উপর এসে পড়েছে। এখন আর মা শরীর খারাপের জন্য কাজ করতে পারে না বলে আহানাই সব কাজ করে। আগে মা সংসার চালাতো, আহানা একদম উল্টাপাল্টা খাতে খরচ পছন্দ করে না। বান্দরবনেও সে যেতে চায়নি, রূপা ওকে না বলেই ওর টাকাটা দিয়ে দিয়েছিল, তাই সে গেছে সেখানে। যাদের পড়াতো তাদেরও ছুটি ছিল শীতকালের। আর বান্দরবনে যাওয়ার আরেকটা কারণ ছিল, সেটা হলো সুইসাইড। এখানে তো সবার সামনে সুইসাইড করা যাবে না, তাই সে রূপার কথায় বান্দরবন যেতে এক পায়ে খাড়া হয়ে গেছিল। মৃত্যুটা সে চায়, কারণ সংসারের জন্য টাকা আয় করতে গিয়ে সে ক্লান্ত। এটা কিনলো তো ওটা শেষ, মায়ের কষ্ট আর সহ্য করতে পারে না। সে তার সবটা দিয়ে টাকা কামাই করার চেষ্টা করে। ভার্সিটি শেষ করে বাড়িতে বাড়িতে গিয়ে টিউশনি করায়, তাও টাকাটা আসে না। যা আসে তা দিয়ে চলে না। তারা যে বাড়িটায় থাকে সেটাও ভাড়ার, তাই সে এসব থেকে চলে যেতে চায়। সে মরে গেলে তার মাকে তার খালা দেখবে, এসব ভেবেই সে মরতে চায়, কিন্তু মরতেই পারে না। এসব ভাবতে ভাবতে সে এসে পড়ল একদম শান্তর রিক্সার সামনে, আর দুম করে রোডে পড়ে গেল। রিক্সাওয়ালা রিক্সা বাঁকা করে আরেক দিকে নিয়ে গেছে, না হলে আজ 7-5 হয়ে যেত। মামা থামেন তো। শান্ত রিক্সা থেকে নেমে পিছনের দিকে এসে দেখলো আহানা হাতে পায়ে বালু ঝাড়ছে, তারপর উঠে পেঁয়াজ আর আলু টোকাচ্ছে, টুকিয়ে টুকিয়ে পলিথিনে ঢোকাচ্ছে। আপনি? কথাটা শুনে আহানা চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে শান্তকে দেখতে পেল। আবার মরতে এসেছিলেন, তাও আবার রিক্সার সামনে? বেয়াদ্দপ একটা মেয়ে তো আপনি। শুনুন, আমি মরতে চাইনি, আমি হেঁটেই যাচ্ছিলাম, অন্যমনস্ক ছিলাম বলে রিক্সার সামনে এসে পড়েছিলাম। আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি, নির্ঘাত মরতে এসেছিলেন। আপনার সাথে ঝগড়া করার মন মানসিকতা নেই আমার, যান এখান থেকে। এটা তোমার বাপের রাস্তা? বাপ তুলে কথা বলবেন না একদম, আপনার বাপের রাস্তা। হ্যাঁ,
আমার বাবা নিয়ে কিছু বলবা না, বাপের না হলেও আমার চাচার রাস্তা। হ্যাপি? বললেই হলো। আহানা ঢোক গেলে পিছন ফিরে তাকালো। একজন মহিলা ধমকে গায়ে সাদা ময়লা শাড়ি পরা একজন মহিলা এগিয়ে আসতেছেন। চোখে মুখে বয়সের ছাপ, হাতে গলায় কোনো অলংকার নেই, পায়ে ছেঁড়া জুতা, সেটা আবার সেলাই করা। এগিয়ে এসে আহানার কান টেনে ধরলেন। তিনি তারপর চোখ রাঙিয়ে ওকে চুপ হতে বললেন। এরপর শান্ত দিকে তাকিয়ে মুখটা অসহায়ের মতো করে হাত জোর করে বললেন, বাবা মাপ কইরা দাও, আর এমন হবে না। আমার মাইয়া অবুঝ, না যাই না বড় বড় মানুষের সাথে লাগতে আসে। মাপ করো বাবা। শান্ত ভুরু কুচকে তাকিয়ে চলে গেল। কি সমস্যা তোর? যাকে পাবি তার লগেই ঝগড়া লাগাই দিবি? তোর এই তেজি ভাবের লাই রতন তোর জন্য পাগল হইয়া গেছে। বেশি তেজ দেখাস মাইনসেরে, এইসব দেখায় রতনরে পাগল বানাইছোস। মা, আমি কি জানি রতন কুত্তাটা আমার রাগ দেখে প্রেমে হাবুডুবু খাবে? যা সর এখন, আমি ভাত রাইন্দা লইছি। এবার তুই আলু ভাজি করে লও, তারপর খামু। ঘুমাওতেও তো হইব, কত রাত হইছে। সেদিকে তোর খবর আছে? খবর কেন থাকবে, সারাদিন তো ঝগড়াই করস। শান্ত বাসার সামনে এসে রিক্সা থেকে নামলো। দারোয়ান ওকে সালাম দিয়ে ওর হাত থেকে ব্যাগটা নিয়ে ভিতরের দিকে দৌড়ে চলে গেছে। শান্ত বাসার ভিতরে পা রাখতেই একটা 7 বছরের মেয়ে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরলো। শান্ত মুচকি হেসে ওকে কোলে তুলে নিয়েছে। তারপর বলল, আমার বোনটা এত রাতে ঘুমায়নি কেন? ভাইয়া, আমি তো তোমাকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলাম সেই কখন থেকে। গুড গার্ল। তা আমার বোন কি কিছু খেয়েছে? রিপা আন্টি খাইয়ে দিয়েছে। তবে এখন তো তোমাকে ঘুমোতে যেতে হবে। যাচ্ছে যাচ্ছে। শান্ত জ্যাকেটটা খুলে সোফায় রেখে মায়ের রুমের দিকে গেল। দরজায় নক করে খুলতেই চোখ গেল তার জানালার ধারের দিকে। সেখানে হুইল চেয়ারে বসা একজন মহিলা বসে আছেন, চোখে চশমা, হাতে একটু উপন্যাস। উনি শান্তর মা। শান্ত পা টিপে টিপে এগোচ্ছে। কিছু দূর যেই না মাকে জড়িয়ে ধরতে যাবে, তখনই মা টের পেয়ে ওর দিকে তাকালো। শান্ত মুখটা বাঁকা করে বলল, মা, দিলে তো সারপ্রাইজ নষ্ট করে। মা মুচকি হাসলেন। তারপর শান্তর মাথায় হাত বুলিয়ে দিলেন। শান্ত হাঁটু গেড়ে মায়ের সামনে বসলো। তারপর বলল, খেয়েছো তো? মা মাথা নাড়ল। শান্ত হেসে বলল, আচ্ছা, হ্যাঁ, জানো না, তার মানে খাওনি। আমি জানি তুমি আমাকে ছাড়া খাও না। মা মুচকি হাসলেন। শান্ত মায়ের হুইল চেয়ারটা টেনে মাকে নিয়ে ডাইনিংয়ে চলে আসলো। তার মা বিগত 7 বছর ধরে কথা বলতে পারেন না। কত ডাক্তার দেখিয়েছেন ওর চাচা। মামারা মিলে বাবার মৃত্যুর পর থেকে মা এমন হয়ে গিয়েছে। তখন নিতু জন্ম নিয়েছিল। মাকে নিয়ে আমি হসপিটালে ছিলাম। হসপিটাল থেকে বের হতে না হতেই দেখলাম বাবার লাশবাহী গাড়ি হসপিটালের সামনে এসে দাঁড়িয়েছে। তারপর থেকে কোনো কথা আসে না মায়ের মুখ দিয়ে। এত বড় শকড তিনি নিতে পারেননি। তবে পাশের জন কি বলে তা তিনি শোনেন এবং বুঝতেও পারেন। শান্ত মায়ের হাতে খাচ্ছে আর বান্দরবনের সব বলেই যাচ্ছে। তারপর মুখ ফসকে আহানার কথা বলেও দিল। মা তো চোখ বড় বড় করে যে মুচকে এসে বারবার হাত দিয়ে ওকে খোঁচাচ্ছে। মা শোনো, মেয়েটা কে কি করে আমি জানি না, আর জানতেও চাই না। এমনি বললাম তোমাকে, আর তুমি শুরু করলা ওর পিক নিয়ে। পিক কোথায় পাবো? আর ওকে আমি বিয়েও করবো না। এরকম ঝগড়াটা মেয়ে নাছর বান্ধাকে বিয়ে করলে জীবন তেনা তেনা করে ফেলবে আবার। স্যার, খুঁজে বের করেন, এমনও হতে পারে এই মেয়েটাই ম্যাডামের পছন্দ হলো। রিপা, দরকার নেই আমাকে সুখে থাকতে ভূতে কিলাইনি যে আমি খাল কেটে কুমির আনবো। মা আমার খাওয়া শেষ, আমি যাই ঘুমাতে। শান্ত উঠে চলে গেল। রিপা মাকে নিয়ে মায়ের রুমের দিকে গেল। রিপা হচ্ছে নার্স, মায়ের দেখাশোনা করে। মায়ের পা অবশ হয়ে যাওয়ায় হাঁটাচলা করতে পারে না। 2-3 বছর হলো হুট করে পায়ের সব কার্যকলাপ বন্ধ হয়ে গেছে তারপর থেকে বিছানা থেকে নামলেই হুইল চেয়ারে থাকতে হয়। শান্ত নিজের রুমে এসে দরজা লাগালো।
তারপর প্যাকেট থেকে ছোট্ট একটা মদের বোতল নিয়ে বারান্দার দিকে চলে গেল। মা যেন না জানে। মদ খেয়ে সব সাফ করে তারপর ঘুমাবে সে। কাল থেকে আবার অফিস। অন্যদিকে আহানা আলু ভাজি করে ভাত দিয়ে মায়ের সাথে নিয়ে খেয়ে নিল। তারপর ঘুমাতে গেল। একটা রুমে বিছানা, আরেক রুমেও বিছানা আছে। খালা আসলে সেখানে থাকে। আর আরেকটা রুম বলতে সেখানে চুলা আর একটা কাঠের মিটসিপ আছে। হাঁড়ি পাতিলের জন্য মা আহানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আহানা ছাড়া তার আর কেউ নেই। তিনি ভাবেন আগের দিনগুলোর কথা। আত্মীয় বলতে মা বাবা ছিল, তারাও এক এক করে মরে গেছে। পরিবারের আর একটা বোন বাকি আছে, রোকেয়া। তারও সংসার নেই, গার্মেন্টসে চাকরি করে। মাঝে মাঝে আমাদের সাথে এসে থাকে। শেষ সম্বল স্বামী ছিল, আর সেও চলে গেল। কত সুখের দিন ছিল সে সময়, কিছুরই অভাব ছিল না। মজনু ভাই সব নিজের নামে কি করে নিয়েছে জানি না। আহানার বাবা মারা যাওয়ার দুদিন বাদেই আমি আমার মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। বাধ্য হয়েছিলাম হাতের সোনার বালা দিয়ে সব কিনতে। আমি গার্মেন্টসে কাজ করে আহানাকে পড়িয়েছি। জীবনে পড়ালেখাটাই সব। এখন আমার মেয়ে নিজের খরচ নিজে চালাতে পারে, তাই আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। শরীরও আর মানে না। কতটা বছর আমি সংসারের জন্য লড়েছি। আমার আর আহানার মুখে খাবার তোলার জন্য আর এখন 2-3 বছর ধরে কাজই করতে পারি না। মেয়েটা আমার একা হাতে টাকা কামাই করে, আর কত করবে। ওর মুখের ফ্যাকাশে ভাব দেখে আমার কষ্ট হয়। তার উপর মেয়েটা শান্তিতে থাকতেও পারে না ওই রতনের জ্বালায়। তার নজর পড়েছে আমার মেয়ের উপর। ওরে বিয়ে দিয়ে দিলেও আমি কি নিয়ে থাকবো সেটাই ভাবি। সবে 21 বছর, তবে আশেপাশের সবাই বলতেছে ওর নাকি বিয়ের বয়স হয়েছে। এত তাড়াতাড়ি মেয়েটাকে আমি দূরে ঠেলে দিব? আর তার স্বামী যদি ভালো না হয়? আল্লাহ, আমার মেয়েটার কপালে একটা ভালো ছেলে রেখো, সে যেন আমার মেয়েকে কখনো কাঁদতে না দেয়। ভোর 5টা বাজে। হাতে আম গাছের পাতা নিয়ে আহানা হাঁটতেছে, তাও ফ্লাইওভারের নিচ দিয়ে। দাঁত ঘুষতে ঘুষতে বাতাসে ওড়না উড়িয়ে এবার সে ফ্লাইওভারে উঠতেছে। এই সময়টা হলো আহানার সময়। সে এই সময়ে নিজের মন মতো করে কাটায়। 6টা বাজা পর্যন্ত হেলে দুলে হাঁটতেছে সে। বাসার পাশে বলেই এখানে সে হাঁটতে আসে। ভোরের আলো চারিদিকে 2-1টা গাড়ি দেখা যাচ্ছে। অনেকক্ষণ বাদে বাদে দেখায় যাচ্ছে দূরপাল্লায় বাস, মালবাহী ট্রাক, প্রাইভেট কার খুব কমই দেখা যায়। এই সময় কোনো বড়লোক বাসা থেকে বের হতে যাবে। আহানা এবার ফ্লাইওভারে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রইল। বড় করে একটা শ্বাস নিয়ে ভাবল, দুনিয়াটা কত সুন্দর, তাই না? আর আমি কিনা মরতে চাই। সুন্দর পৃথিবীটা দেখার সৌভাগ্য সবার থাকে না, যেমন আমার নেই, তাই আমি চলে যেতে চাই। আহানা আম পাতার ডালটা নাড়াতে নাড়াতে ভাবছিল উল্টাপাল্টা সব ভাবনা। হঠাৎ ডালটা গেলেও হাত থেকে পড়ে নিচু হয়ে আম গাছের ডালটা হাতে নিতে যেতেই এবার হাতের আর আম পাতাটাই উড়ে গিয়ে রোডের মাঝখানে চলে গেল। ধুর, এসব কি হচ্ছে? একটু শান্তিতে চিন্তা ভাবনাও করতে চাচ্ছিলাম, আর হলোও না। আহানা বাম পাশে তাকালো একবার। না, কোনো গাড়ি নেই, ডান পাশেও নেই। এক দৌড়ে পাতাটা নিয়ে চলে আসবো, তারপর নিচে নেমে যাব। আহানা ডাল আর ওড়না নিয়ে ফ্লাইওভারের কিনারায় রেখে মাঝখানের দিকে দৌড় মারল। অন্যদিকে আমি বুঝি না সকালবেলায় কাজ কেন থাকবে। কোথায় ভাবছিলাম একটু ঘুমাবো, তারপর ঘুম থেকে উঠে 9টা-10টার দিকে অফিসে যাওয়া যাবে। তা না, সকাল সকাল কাজ এসে ঘাড়ে পড়লো আমার। ক্লায়েন্টটা 7টার আগে ফ্লাইট ধরে চলে যাবে লন্ডন, তাই তার সুবিধা মতন আমাকেও এখন এত ভোরবেলা মিটিংয়ের জন্য বের হতে হচ্ছে। অসহ্যকর। শান্ত একটা সফট মিউজিক প্লে করে সামনের দিকে তাকিয়ে একটা মেয়ে রোডের মাঝখানে চোখ বড় করে দমটম সব বন্ধ করে গাড়ি থামিয়ে ফেলল। শান্ত আহানা ভয়ের চোটে এক দৌড়ে কিনারায় চলে গিয়েছে। ততক্ষণে আম পাতাটা আর নেওয়া হলো না, আর শান্ত
গালি দিতে দিতে গাড়ি থেকে নামতেই দেখলো আহানা তড়িঘড়ি করে ওড়না পড়তেছে। আপনি? আপনার সমস্যা কি বলুন তো? ঘুরে ফিরে আমার সামনে মরতে আসেন আপনি। আসলে আমি যদি জানতাম আপনি রোডে, তাহলে উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতাম। আপনার তো আবার মরা খুব শখ। আহানা বুড়ো কুচকে চেয়ে আছে, তারপর চোখটা হালকা বড় করে বলল, শুনুন, আমি মরতে চাইনি। আমি তো কাজের বাহানা দেবেন না একদম। আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি। কাজের বাহানা দিচ্ছি না। আমি আম পাতা নিতে গেছিলাম, ওই যে আপনার বাড়ির নিচে, তাই দেখতে পাচ্ছি না আপাতত। আর ইউ কিডিং উইথ মি? নো, কিডিং কেন করব? আপনি কি কিড যে আপনার সাথে বাচ্চামো করব? আপনার মতন বেয়াদব মেয়ে আমি আর দুইটা দেখিনি। আপনার তো মরে যাওয়া উচিত। মারবো না, কি করবেন? জোর করে মারবেন? হ্যাঁ, সেটাই করতে হবে। সবসময় আমার সামনেই মরতে আসেন, আর আমি বাধ্য হয়ে আপনাকে বাঁচাতে হয়। আজ এই খোলা ফাঁকা ফ্লাইওভার থেকে ফেলাই দিয়ে আমার অসম্পূর্ণ কাজটা পূর্ণ করবো। শান্ত গায়ের কোটটা খুলে কারের ভিতরে ছুঁড়ে ফেলে এগিয়ে গেল। আহানা ভয় পেয়ে দৌড় মারতে যেতেই শান্ত ওর হাত মুঠো করে ধরে ফেললো সাথে সাথে। কই পালাও চান্দু? তোমার না মরার খুব শখ। দাঁড়াও, তোমার জীবনটা নিচ্ছি আমি। আমাকে তুমি বলছেন কেন? আদব কায়দা কিছু শেখেন নাই দেখছি। লাইক সিরিয়াসলি? ফ্লাইওভারের সাহস ছাড়া মানুষ ওঠে না, আর আপনি বলছেন আপনি আম পাতার জন্য রোডের মাঝখানে এসেছেন, তাও ফ্লাইওভারের ওপর? আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে? দেখুন, আমি মরতে চাই না, হাত ছাড়ুন, অন্তত আপনার হাতে না। আপনি মরতে চান নাকি মরতে চান না তা ভালো করে জানা হয়ে গেছে আমার। আপনাকে আর সার্টিফিকেট দিয়ে বোঝাতে হবে না। চলুন, নিজেও একটু হালকা হন। আমি আপনাকে উঁচু করে ফ্লাইওভার থেকে ফেলছি। না, একদম না। ও বাঁচাও, মা, খালা। বাবা, এটা কইবেন না? সবই তো কইলেন। বাবা এখানে নেই, যারা আছে তাদেরই তো ডাকবো। শান্ত আহানাকে ফালানোর জন্য শক্ত করে ধরতেই ফোনটা বেজে উঠল তার। তারপর আহানাকে ছেড়ে ফোন রিসিভ করলো সে। আমার আম পাতা, উফ উফ, ডালে একটা পাতাও নেই। আম পাতা ওই একটাই ছিল, কত কষ্ট করে গাছে উঠে নিয়েছিলাম। আহানা হামাগুড়ি দিয়ে গাড়ির নিচে উকি দিল। পাতাটা চাকার সামনে আর একটু চাকার নিচে। হাত দিয়ে টান দিলে ছিঁড়ে যাবে। শান্ত কথা বলা শেষ করে দেখলো আহানা কোমর উপরে তুলে মাথা রোডে লাগিয়ে রোডে শুয়ে ওর কারের নিচে উকি চুকি মারছে। এই মেয়েটা, সরেন তো এখান থেকে। আপনার জন্য আমার অফিসে লেট হয়ে গেল। শুনুন না, আমার আম পাতা আপনার কারণে চাকার পেছনে, একটু কাটা পেছনে নেন না, আমি পাতাটা নিব। আহা, আপনি আমার রিলেটিভ হন নাকি বন্ধু বান্ধব, কোনটা? আপনার জন্য আমি এত কষ্ট কেন করি? এমনিতেও আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। বাই, সি ইউ নেভার। তার মানে আপনি আমার আম পাতাটা মারিয়ে যাবেন? দরকার হলে ঘষে রোডের সাথে মিশিয়ে দিয়ে যাব। শান্ত কারের দরজা খুলে ভিতরে বসে সিট বেল্ট লাগাচ্ছে। আহানা মুচকি হেসে ফ্লাইওভারের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। শান্ত আহানার হাসির কারণ কি বুঝলো না। গাড়ি স্টার্ট দিয়ে জাস্ট 6 সেকেন্ড গিয়ে কারটা থেমে গেছে। টায়ার পাঞ্চার। এতক্ষণ তো ঠিক ছিল। শান্ত কার থেকে নামতেই দেখলো আহানা দাঁত কেলিয়ে ওর দিকে চেয়ে আছে। শান্ত টায়ারটা ভালো করে চেয়ে দেখলো একটা পিন আটকেছে। আহানা পিছুতে পিছুতে বলল, আম পাতাটা নিতে দিলে হয়তো বা আপনার টায়ার পাঞ্চার হতো না। তার মানে আপনি? আহানা এক দৌড় দিল আর পিছনে তাকালো না সে। কারের সামনে পিনটা ছুঁড়ে মেরে ভালো মানুষের মতো দাঁড়িয়ে পড়ছিল, যার কারণে কার পিনের ওপর দিয়ে যেতেই পিনটা টায়ারে লেগে পাঞ্চার হয়ে যায়। পিনটা দিয়ে তার জামার ছেঁড়া অংশ ছেঁড়া তালি দিয়ে বাসা থেকে বের হয়েছিল সে। এই মেয়েটা এত বেয়াদব কেন? হ্যাঁ, আমার জীবনে আমি এরকম মেয়ে একটাও দেখিনি। আজ নির্ঘাত দেরি হয়ে যাবে। শান্ত আপাতত 10 মিনিট অপেক্ষা করে একটা রিক্সা নিয়ে অফিসে গেল আর তাজিনকে ফোন করে বলল যেন সে এসে এখান থেকে কারটা নিয়ে যায়। আহানা হাঁপাতে হাঁপাতে ফ্লাইওভার থেকে নিচে নেমে গলির দিকে গেল। ভালো করে মুখ ধুয়ে পড়াতে আসতে হবে। আবার কিছু দূর যেতেই সামনে পড়ল রতন।
এই পাড়ার 1 নম্বরের বকাটি সে। পরনে ফ্লায়ার প্রিন্টের লুঙ্গি আর একটা পাতলা শার্ট। দাঁত কেলিয়ে সে আহানার পা থেকে মাথা পর্যন্ত দেখতেছে। আহানা ভুরু কুচকে বলল, সামনে থেকে সরবি নাকি লাথি মেরে তোর হাড্ডি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিব? দে না আহানা, তোর শরীরে ছোঁয়া পাইলে আমার অনেক ভালো লাগবে। দে না, কলেজাতে একটু জোড়াক। আহানার দাঁতে দাঁত চেপে পাশ দিয়ে চলে গেল। একটা বেয়াদব, এরে বিয়ে করাচ্ছে আমি বরং সেদিনই মরবো। আহানা পুকুর ঘাটে গিয়ে মুখ ধুয়ে দৌড় মারলো। বাচ্চাদের পড়াতে ওদের পড়িয়ে আবার ভার্সিটি যেতে হবে। শান্ত মিটিংটা শেষ করে কলার টানতে টানতে চেয়ারে এসে বসতেই শুনতে পেল নওশাদ আর রিয়াজ। সূর্য আসতেছে তেরে। স্যার, ওনাদের কি ভিতরে আসতে বলবো? এটা জিজ্ঞেস করে কি আছে উষা, আসতে দাও ওদের। দোস্ত, গেস হোয়াট? উষা কফির ব্যবস্থা করো, আমার জন্য বড় মগে দিও, আমার মাথা ধরেছে। আর শুন নওশাদ, গেস করা মুড এখন নাই, তুই বল আমি শুনি। কথাটা বলে শান্ত ল্যাপটপ টিপে মন দিল। আরে শোনোস না, আমাদের ইউটিউব ব্লগটা একটা কনসার্ট পার্টি দেখেছে। তো তো তারা তোর ভয়েস শুনে মুগ্ধ। আজকে বিকেলে যমুনা ফিউচার পার্কে যে কনসার্ট হবে সেখানে তোকে গান গাওয়ার জন্য ইনভাইট করেছে। ওই যে দেখ, আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে ইনভাইটেশন কার্ডও নিয়ে এসেছি। জি না, আমার সময় নেই। আর আমার গলায় এত আহামরিও না যে কনসার্টে গান গাইবো, আমার কাছে এত সময়ও নেই। প্লিজ প্লিজ রাজি হয়ে যা তুই। কনসার্টটা করলে আজকে 200-এর মতো সাবস্ক্রাইবার পেয়ে যাব আমরা। তাহলে বুঝতেই পারছিস, 200-কে প্লাস করলে আমাদের আজকে 2 মিলিয়ন ডান হয়ে যাবে। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না। তারপর 10,000 টাকা চেক অ্যাডভান্স করেছে। তার টাকাটা সামান্য আমাদের কাছে, বাট মজা হবে, এটাই অনেক। প্লিজ শান্ত, রাজি হ। না, বের হও আপনি এখান থেকে, আমার এমনিতে অনেক কাজ আছে। আন্টিকে বান্দরবনের সেই মেয়েটার পিক দেখাই দেব। শান্ত ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে রিয়াজের দিকে তাকালো। 3 জন মিলে ওর দিকে দাঁত কেলিয়ে চেয়ে আছে। কিটা কইলি? তোরা আর পিক পাইলি কই? মনে আছে সে ওড়নাই করে পানি এনে তোর গায়ে ডালতেছিল? তখন আমাদের ক্যামেরা অন ছিল, কারণ তুই তখন ব্লগটা করতেছিলি। এন্ড আমি ভিডিওটা থেকে সেই মেয়েটার ছবি নিয়ে নিয়েছি। শালা হারামি, তোর মতো বন্ধু থাকলে তার মানুষের শত্রু লাগে না রে বেটা। আমরা এটাও জানি তোর আজকে ভোরবেলায় মিটিং ছিল। আপাতত আজ আর মিটিং নাই, উষা বলছে। আমারে হোয়াইট মেল করতেছিস? প্লিজ শান্ত, মজা হবে একটু, চল না প্লিজ। তুই আজকে গান গাইলে বিজনেসম্যান শাহরিয়ার শান্ত থেকে সবাই তোকে গায়ক শান্ত হিসাবে চিনবে। ফাইন, যা তোরা, আমি নিতুকে নিয়ে চলে আসবো। ইয়াহু। শান্ত মাথার চুল টানতে টানতে কফি খাচ্ছে। এটা একটা ঝামেলা। অন্যদিকে, হ্যালো আহানা, কিরে ভার্সিটিতে আসবি না? আসবো, আমার পায়ে ব্যথা পেয়েছি পড়ে গিয়ে, ঠিক মতো হাঁটতে পারি না, তাও আসবো। তেমন একটা মারাত্মক না। আহানা ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লো বাসা থেকে। তারপর ভার্সিটিতে আসতেই রূপা জাপটে ধরেছে। জাপটে ধরার কারণ হলো তার সাথে আজ এক জায়গায় যেতে হবে। আহানা বলছে তার বিকেলে থেকে টিউশনি। রূপা বলল টিউশনির সময়ের আগেই ঘোরাফেরা শেষ করে বাড়ি ফিরবে। অন্যদিকে কনসার্ট রেডি, মানুষের হই হই রই রই। তার উপর নওশাদ একটা পোস্ট দিয়ে চ্যানেলের সবাইকে জানিয়ে দিয়েছে তারা আজ যমুনা ফিউচার পার্কের কনসার্টে আসতেছে। আবার শান্ত গানও গাইবে। দলে দলে সব আসতেছে কনসার্টটায়। শান্ত বাসায় এসে রিপাকে বলল নিতুকে তৈরি করে দিতে। সে নিতুকে নিয়ে ঘুরতে যাবে। তারপর নিজের রুমে এসে একটা ব্ল্যাক টি শার্ট আর খয়েরি রঙের জ্যাকেট বের করে পরে নিল, সাথে ব্ল্যাক জিন্স। সানগ্লাস হাতে, ফোনটা পকেটে ঢুকিয়ে নিতুকে নিয়ে বেরিয়ে পড়ল সে। ওইদিকে রূপা আহানাকে নিয়ে যমুনা ফিউচার পার্কের সামনে এসে থেমেছে। আহানা মুচকি এসে বলল, বাবার সাথে শেষবার এখানে এসেছিলাম। এখন আমার সাথে আসলি? এখান থেকে শপিং করবে? একটা হালকা পাঞ্জাবির দাম 5,000 টাকা এখানে। জানি জানি, আসছি তো কনসার্ট দেখতে,
চল, আজ নাকি কনসার্টে শাহরিয়ার শান্ত আসবে গান গাইতে। কে সে? আরে ওই যে শান্তি গ্রুপের ইন্ডাস্ট্রি এর মালিক সে। আরে সে একজন ইউটিউবারও। শান্তি? কিন্তু তার নাম তো শান্ত বললি। হয়তো বোন বা মায়ের নামটাম হবে। শান্তর গানের গলা জাস্ট অসাম। আর তার বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন আছে, নাম নওশাদ শেখ। কি বলবো, আমি তো এই দুটোর উপরই ক্রাশিত। তবে যা মনে হয় মেইন শান্তকে পটানো আমার দ্বারা পসিবল না, বাট নওশাদকে পটাতে পারবো। তুই সারাদিন এসব নিয়ে পড়ে থাকিস? আচ্ছা চল যাই। শান্ত স্টেজে উঠে দাঁড়িয়েছে। তার সামনে 300-400 জনের মতো দর্শক গিজগিজ করতেছে। সবার মুখে শান্ত নাম। শান্তর গিল্টি ফিল হচ্ছে না, কারণ সে একবার সিরাজগঞ্জ গেছিল। সেখানে ওর চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার এসেছিল হাতে ফুলের মালা নিয়ে তার সাথে দেখা করতে। সেদিনও এমন মানুষ ছিল। নিতু দূরে চেয়ারে বসে তার ভাইয়ের গানটা ভিডিও রেকর্ড করতেছে, হাতে জুস নিয়ে, পরনে সাদা ফ্রক আর জিন্সের কোটি। শান্তর বোন বলে কথা, একটু স্টাইলিশ তো হতেই হবে। শান্ত জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে গানটা শুরু করলো। ভাল লাগে হাতে তোর হাত ধরে, ভাবনা তোর আসে দিন রাত ধরে। ভাল লাগে হাতে তোর হাত ধরে, ভাবনা তোর আসে দিন রাত ধরে। এলোমেলো দিনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, পারবো না আমি ছাড়তে তোকে। হয়ে জানা রাজি একবার। এই গান শুরু হয়ে গেছে মনে হচ্ছে, দৌড়তে। রূপা আহানের হাত ধরে দৌড় দিল। দুজনে কনসার্টের মাঝখানে চলে আসছে দৌড়াতে দৌড়াতে। আহানা মাথা উঁচু করে তাকালো সামনের দিকে। শান্তকে দেখে চোখ কপালে তুলে ফেললো সে। চোখটা ডোলে আবার তাকালো। না, চোখ তো ঠিক আছে। তাহলে এটা সেই লোকটা, আবার গানও পারে। কিরে জোস না? প্রচুর গানের মতন লাগে। প্রচুর গান মানে? মানে প্রতি লাইনের সুরে আমার হাত পা চুলকাচ্ছে, তাই এটা কচুর গান গাইতেছে। লোকটা যে মেইন শিল্পী, তার কণ্ঠে ভাল লাগছে। হ্যাঁ, এই লোকটা গানকে কচু বানাই দিয়েছে আমার, তাই হাত পা চুলকাচ্ছে। ধুর, এসব কি বলিস? কি সুন্দর লাগছে ওনার গলা। আহ, শান্ত। বাই দ্য ওয়ে, নওশাদ কোথায়? আজ মিট করেই যাব। তার সাথে ব্যান্ডেড লিপস্টিক দিয়ে আসছি শুধুমাত্র নওশাদের সাথে কথা বলবো বলে। তবে আগে শান্তর সাথে কথা বলার ট্রাই করব। আহানা মুখ বাঁকিয়ে পিছন ফিরে চলে যেতে নিতেই সবার ধাক্কা ধাক্কিতে আবারও আগের জায়গায় চলে আসলো বিরক্তি নিয়ে। সে এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে। শান্ত গান শেষ করে দর্শক সবার দিকে তাকালো ভালো করে। তাদের মাঝে একজনকে সে চিনতে পারলো। প্রথম থেকে 3টা শাড়ির পরের শাড়ি অর্থাৎ চতুর্থ শাড়িতে আহানা দাঁড়িয়ে আছে মুখ বাঁকিয়ে। তার চোখও শান্তর দিকে। শান্ত সেদিকে চেয়ে ব্রু কুঁচকে মাইকটা হাতে নিল। হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আজ এই কনসার্টে আমার হেটার্স এসেছে, তাই আমার গান শোনার জন্য থ্যাঙ্কস টু হার। সবাই চিল্লায় বলতেছে সে কে। আহানা ঢোক গিলে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে, কারণ কথাটা তার গায়েই লাগছে। শান্ত মুচকি হেসে সোজা স্টেজ থেকে নেমে চলে গেল। এই আহানা, চল না প্লিজ প্লিজ। শান্ত আর নওশাদের সাথে কথা বলবো, একটু প্লিজ চল না। আমি কেন যাব? তুই যা। আমি একা গেলে কেমন দেখাই? প্লিজ আয় না। আহানা এক শর্তে রাজি হইল। শান্তর সাথে
রূপা যখন দেখা করবে তখন আহানা রূপার সাথে যাবে না। রূপা তাই রাজি হলো না। নওশাদ আর রিয়াজ ভিডিওতে ফোকাস করতেছে, এখন আপলোড করবে। এক্সকিউজ মি, আপনি কি নওশাদ শেখ?